রাজধানীর তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি। সড়ক অবরোধ করে সতীর্থদের বিক্ষোভ। যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপারস্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত, আহত আরো দুজন। বিস্ফোরণের ধাক্কায় তছনছ হয়ে যায় টিনের ঘর। মনোনয়ন ফিরে পেতে করা আপিলের নিষ্পত্তি করা হবে আইনের ভিত্তিতে, জানালেন সিইসি। বললেন, আগের মতো পাতানো নির্বাচন হবে না এবার। কোনো অভিযোগ যদি অ্যাগ্রিভ যদি থাকে, এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপিল। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না। রাজনীতিতে বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। নির্বাচন ঘিরে সক্রিয় সরকার প্রার্থী সহ সাধারণ মানুষ। অপতথ্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি তাগিদ। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতা কর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের সতীর্থরা। তবে এখনো খুনের মোটিভ জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় রাত 8:15 নাগাদ এক ব্যক্তি সহ গলি দিয়ে হেঁটে যাচ্ছেন আজিজুর রহমান মুসাব্বির। একটু সামনে যেতেই অন্ধকারে তার উপর হামলা করে কয়েক ব্যক্তি। এ সময় অস্ত্র হাতে দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়, যার মধ্যে একজনের মুখ ঢাকা, আরেকজনের চেহারা স্পষ্ট। আরেকটি ফুটেজে দেখা যায় মুসাব্বিরকে গুলি করার পর তিনি নিজের মোবাইল ফোনটি ফেলে দৌড়ে সামনের দিকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারণ বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। এটি কারণ বাজারের উল্টো পাশে হোটেল সুপারস্টার লাগোয়া গলি। এখানকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গলির সামনের অংশ অর্থাৎ মূল সড়ক দিয়ে পালিয়ে যায় ঘাতকরা। ঘটনার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। শরীয়তপুরবাসীর প্রোগ্রাম শেষ করিয়া উনি যখন সকলকে বিদায় দিয়া বাসায় যাওয়ার পথে যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপারস্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। এর জন্য আমরা খুনি হাসিনাকে দায়ী করতেছি, কারণ খুনি হাসিনার চাচ্ছে না যে আগামীতে কোনো নির্বাচন হোক, দেশে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। মুসাব্বির উপরে যারা গুলি করেছে এবং তার সাথে যে মাসুদ ছেলেটি ছিল, যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেতাকর্মীরা জানান, মুসাব্বিরের সঙ্গে কারো বিরোধের খবর জানা নেই। একই সঙ্গে কোনো ধরনের হুমকির কথাও বলেননি নিহত মুসাব্বির। ওনার যে শত্রু থাকতে পারে তা তো আমরা জানি না, কারণ হইল দলীয় কোনো কোন দল নাই, কোনো কিছু আমরা দেখি না। ফেব্রুয়ারি মাসের 12 থেকে যে নির্বাচন, এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আজকে দেশে হত্যা সন্ত্রাস চালাচ্ছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এই আসামি আমাদের অতি জরুরি দরকার ধরার। নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে। এই ঘটনায় ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধ এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসায়িক কোনো বিরোধ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। মুসাব্বির হত্যাকাণ্ডে সন্ত্রাসীরা 7.65 ক্যালিবারের গুলি ব্যবহার করেছে বলে জানিয়েছে তদন্ত সূত্র। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
ঘটনাস্থলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, খুনে জড়িত কাউকে কি শনাক্ত করা গেল? হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে পুলিশ কি কিছু জানতে পেরেছে কিনা সে বিষয়েও জানাবেন। এখন পর্যন্ত কোনো কিছু সুনির্দিষ্ট করে পুলিশ বা পরিবার আমাদেরকে কিছুই জানায়নি। পুলিশ বলছে যে তারা এখন পর্যন্ত এই দুর্বৃত্ত যে কজনের ফুটেজ দেখা গেছে সিসিতে তাদেরকে শনাক্ত করতে পারেনি, এবং একই সাথে আমরা দেখেছি যে পরিবারও কিন্তু কারো নাম বলতে পারেনি এখন পর্যন্ত। আছি সেই ঘটনাস্থলেই, গলিতেই, এটা পশ্চিম তেজতুরি বাজার, এখানে এই গলিতেই এই গতকাল রাতের ঠিক 7টার পরে 8টার পরে এই ঘটনাটি। এবং আমরা দেখেছি সিসি ফুটেজে ঘটনার পরপরই 3 জনকে পালাতে, এবং তারা 3 জনই কিন্তু এই যে গলির মাথায় কিন্তু আপনি কারণ বাজার যে সড়কটি সেই সড়ক দিয়ে বেরিয়ে যায়, সিসি ফুটেজে তা স্পষ্ট। এবং সেই সাথে যে যিনি নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির, তিনি কিন্তু গুরুতর আহত অবস্থায় এই যে তেজতুরি বাজারের ভেতরের যে গলি সেই গলিতে পড়ে যান, এবং সেই ফুটেজটিও আমরা খোঁজার চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু কেন এই হত্যাকাণ্ড, এতগুলো রাউন্ড গুলি করা হলো, এবং আরও একজন গুলিবিদ্ধ, তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, এবং এইটা কি তাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না পলিটিক্যাল, সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে আমরা চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানার যে কেন আসলে টার্গেট করে এই মুসাব্বিরকে হত্যা করা হয়েছে, এবং সেটির পিছনে কোনো রাজনৈতিক কোন্দল নাকি কোনো অর্থনৈতিক বিষয় আছে সেটি জানার চেষ্টা করছি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মুলাই ব্যাপারীকান্দি এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি ক্ষেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানায়, এ ঘটনায় আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, ককটেল বিস্ফোরণের হতাহতের ঘটনায় পুলিশ কি বলছে বিস্তারিত জানাবেন। রাব্বি, যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুলিশ আমাদের যতটুকু নিশ্চিত করেছেন যে 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। সেই বাড়িটিতেই আমরা রয়েছি এবং সেই ঘরটি একটু দেখানোর চেষ্টা করব। এই ককটেল কিন্তু এই ঘরটিতেই বিস্ফোরণ হয় এবং সেই ঘরটি কিন্তু একদম তছনছ হয়ে যায়, এমনটাই কিন্তু আমরা দেখছি। এই বিস্ফোরণের ফলে কিন্তু 1 জন নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের কিন্তু ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে 1 জনের অবস্থা গুরুতর, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে সাগর ফরাজি, যিনি কিনা এই ঘরের মালিক, তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি এই ঘরটি কিন্তু তারা নতুন করে তুলছিলেন এবং থাকার জন্যই কিন্তু এই ঘরটি তুলছিলেন। তবে এই ঘরটিতে এখনো তারা বসবাস করেননি বা ভবিষ্যতে উঠবেন এরকম পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তবে যিনি নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এই ঘরটি ফাঁকা পেয়েই এখানে হয়তো বোমা বিস্ফোরণ বা বোমার তৈরির কিছু সরঞ্জাম এখানে নিয়ে এসেছিলেন বা বোমা আগে থেকেই তৈরি করে এখানে রেখেছিলেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে পুলিশ যেটা বলছেন যে স্বাভাবিকভাবেই এই এলাকায় কিন্তু বোমার অনেকটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। সেই ক্ষেত্রে হয়তো একটি পক্ষ তারা বোমা এখানে তৈরি করে রেখেছিলেন, অথবা এখানে কিন্তু বোমা তৈরির যে সরঞ্জাম ছিল সেখানে বোমা তৈরি করছিলেন, এমনটাই কিন্তু এখানের সাধারণ মানুষ এবং পুলিশ যেটা ধারণা করছেন। রাব্বি, শাকিল, আপনাকে ধন্যবাদ। প্রার্থিতা ফিরে পেতে যারা আবেদন করছেন আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই ন্যায় বিচার পাবেন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান 4র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন সিইসি। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না এবার।
সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই না? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আল আমিন হক অহন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অহন, আজকের আপিল কার্যক্রম নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সিইসি আর কি বলেছেন সে বিষয়েও জানতে চাই। তিনি তৈরি করার চেষ্টা করবেন এবং ইতিমধ্যেই যে ধরনের কার্যক্রম করার কথা সেগুলো তিনি করে ফেলেছেন। আর নতুন করে সকাল 9টা থেকে এখন পর্যন্ত আরও 25 জন তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। অর্থাৎ গতকাল ছিল 295 জন, আজ নতুন করে আরও 25 জন হওয়ার কারণে সেটি তো 220 জনে গিয়ে ঠেকলো। এবং আপনি জেনে থাকবেন যে যখন 723 জনের প্রার্থিতা বাতিল করা হয় সেই সময় আমরা দেখেছিলাম সবচাইতে বেশি সংখ্যক প্রার্থিতা বাতিল হয়েছে যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এবং তারপরে জাতীয় পার্টি থেকে প্রায় 59 জনের মতো প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এবং আমরা এখনও তাই দেখছি যে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি আসছেন তাদের আপিল ফিরে পেতে। সকাল থেকে স্বতন্ত্র প্রার্থী যারা এসেছেন তারা সেই একই কথাই বলছিলেন যে বিশেষ করে 1% ভোটারের যে স্বাক্ষর সেটি একেবারে অবৈধ, এবং সেটির কারণেই তাদেরকে প্রার্থিতা আবারও নতুন করে ফিরে পাওয়ার জন্য আপিল করতে হচ্ছে। এবং স্বাক্ষরের গরমিল কিংবা নানান বিষয়ে উঠে আসার কারণে এটি হচ্ছে। এবং 10টি বুথে এই কার্যক্রম চলছে। রংপুর অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, কুমিল্লা অঞ্চল এই ধরনের ভাগ করে দেওয়া হয়েছে, যে কারণে যে অঞ্চলের প্রার্থী আছেন তারা সেই বুথগুলোতে গিয়ে একেবারে নিয়ম অনুযায়ী যেভাবে তাদের আবেদনগুলো করতে হয় সেটি করছেন। এবং এই আইন অনুযায়ী আবেদনগুলো যাচাই বাছাই করা হবে। এবং এখনও আমরা দেখছি যে এই ভিড়ভাড়টা আরও নিশ্চয়ই বেড়ে যাবে, যেহেতু আগামীকালেই শেষ সময় এবং 28% প্রার্থী তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, যে কারণে সেই সংখ্যাটায় অনেক বেশি। নিশ্চয়ই 723 জনের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকের বেশি, প্রায় অর্ধেক প্রার্থিতা ফিরে পেতে আপিল করলে নিশ্চয়ই অন্যরাও আগামীকালকের মধ্যেই করে ফেলবেন সেটি। এবং তারপরে তো এগুলো যাচাই বাছাই করা হবে এবং আইন অনুযায়ী তারা প্রার্থিতা ফিরে পাবেন কিনা সেটি নিশ্চয়ই ইসি দেখবেন। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আজ শুনানি করবেন তার আইনজীবীরা। এর আগে গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, গুমের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল আহসান। কাউকে রাজনৈতিকভাবে হুমকি মনে করলে কিংবা বিরোধী মতের বহু মানুষকে গুমের পর নির্যাতন করে হত্যা করে জিয়াউল আহসান, যার সব তথ্য প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে শীর্ষ 3 পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম, পেয়েছেন 5558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব পেয়েছেন 4688 ভোট। জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলী মারিফ ও মাসুদ রানা। মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় 1.5 দিনের দীর্ঘ প্রতীক্ষা শেষে ফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করা সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। ঘোষণা দেন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং দায়িত্বহীনভাবে আমি বলছি, ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। এর আগে সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফল। স্পষ্ট হতে থাকে কাদের হাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের দায়িত্ব। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার সাথে সাথে স্লোগান দিতে থাকে বিজয়ীদের সমর্থকরা। সাধারণ সম্পাদকের ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ ইয়াদুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন। শিবিরের এই বিজয়কে সাধারণ ছাত্রছাত্রীর বিজয় বলে দাবি করছেন অনেকে। তবে ভিন্ন মত নারী শিক্ষার্থীদের। বলছেন রাজনৈতিক কৌশলে না পেরে শিবিরকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শিবির আসলে মানুষকে কনভিন্স করতে পেরেছে এবং তাদের যে পূর্ববর্তী যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে মানুষের উপকারে আসতে পারে বা ভবিষ্যতে তারা যে কার্যকলাপগুলো রোডম্যাপগুলো দিয়েছে সেগুলো যে বাস্তবায়িত হবে এরকম আশার বীজ আসলে মানুষের মনে বপন করতে পেরেছে। সেই জন্যই আসলে আজকে এই বিজয়টি অর্জিত হয়েছে। রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসাবে প্রশাসনের কাছে যতটুকু সম্ভব সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলা, সেটাই আমাদের মূল প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ভোট হওয়া 21 পদের মধ্যে হাতছাড়া হয়েছে সম্পাদকীয় 3টি পদ। এগুলোতে জয় পেয়েছে ছাত্রদল, ছাত্র অধিকার সমর্থিত প্যানেল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশেই বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। তীব্র শীতে বিপর্যস্ত উপকূলীয় সাতক্ষীরার জনজীবন। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড়ের দোকানে। দুস্থদের মাঝে এখন পর্যন্ত 15,000 শীতবস্ত্র, কম্বল বিতরণ করার কথা জানিয়েছে প্রশাসন। সূর্যের দেখা নেই সুন্দরবন উপকূল গাবুরায়। হিম শীতল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু, বৃদ্ধরা। শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ এখানকার নিম্ন আয়ের মানুষদের। 65 বছর বয়স, আমি এরকম শীত আমার জীবনে দেখিনি। যে এত প্রচন্ড শীত, দিন আনি দিন খাই আমরা, খুব অবিলম্ব, কিন্তু এরকম শীতের কোনোদিন দেখিনি। আমাকে কেউ কিছু দেয়নি, আমরা পাইনি। এই শীতে আমাকে কত কষ্ট, কেন আমরা এই মুরব্বী মানুষ, আমাকে একটা দিদি কি হয়। 80 বছর বয়স আমার, এখন পর্যন্ত কম্বল পেলাম না। উপকূল থেকে শহর, শীতের দাপট একই। শীতের বিপাকে খেটে খাওয়া মানুষ। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড় দোকানগুলোতে। বেড়েছে বেচা বিক্রি। বলের মতন তো সেরকম কাউকে আমরা পাই না পাশে। মুখে মুখে অনেক কথাই শোনা যায়। গরম পানি তো কাজ হচ্ছে না, খালি ধরতেছি, টাটকা গরম ধরতেছি, তাও কোনো হাতে সার পাচ্ছে না। পুরাতন কাপড়গুলো এতে আপনার শীত বেশ ভালো মানায় এবং দামেও কম আছে, তাই আইসি এখানে এই শীতের কাপড় কিনতে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু, বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে থাকবে এমন শীতের তীব্রতা।
শীতের প্রকোপ যদি বেড়ে যায়, আরও এর থেকে আরও বাড়ে, তাহলে ডায়রিয়ার সংখ্যা বাচ্চাদের বেড়ে যাবে, যেটা ভাইরাল ডায়রিয়া, এবং সাথে সাথে শ্বাসকষ্ট, কাশি একটু বাড়তে পারে, যেটা এখন একটু বেশি। এই কারণে সকালবেলা ভোরবেলা বাসাতে বাসার রুমের মধ্যে থেকে না বের করা, এবং আপনার বাচ্চার হাতে মোজা দেওয়া, পায়ে মোজা ব্যবহার করা, কানে টুপি ব্যবহার করা। কুয়াশাচ্ছন্ন থাকার কারণে আপনার ওই যে তাপমাত্রা, দিনের তাপমাত্রা সেটা বেশি বাড়তে পারছে না, অনেক কম থাকছে। সেই কারণে এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন তো থাকবেই, আর পুরা জানুয়ারি মাসটাই এই ধরনের পরিস্থিতি থাকবে। জেলায় দুস্থদের মাঝে 15,000 কম্বল বিতরণ হয়েছে। নতুন বরাদ্দ এসেছে 35 লাখ টাকা। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের কাছে 35 লক্ষ টাকাও আছে। আমরা খুব বেশি দিন না, আমরা কয়েকদিন হলো এটার বরাদ্দ পেয়েছি। অতি দ্রুততার সাথে আমরা এই শীতবস্ত্রটা কিনে আমরা গরিব যারা আছে বা এই শীতে যারা অসহায় দুস্থ মানুষজন আছে তাদেরকে আমরা দিব। জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রাজনীতিতে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও প্রভাব। আসন্ন নির্বাচনেও প্রচারণা প্রথাগত ধাঁচে সীমাবদ্ধ থাকবে না। ভোট সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী, সরকার, এমনকি সাধারণ মানুষও সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক দলগুলো নিজেদের নানা বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির প্রভাব হিসেবেই এসব মাধ্যমে ছড়াবে গুজব, অপতথ্য। তাই সংকট এড়াতে খুবই জরুরি সরকারের কঠোর নজরদারি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে। রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব বেড়েছে বেশ কবছর ধরেই। এমনকি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথও তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মিশরের তাহরির স্কয়ারের আরব বসন্ত কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মতামত প্রকাশ আর তথ্য আদান প্রদান করছে সাধারণ মানুষ। একদিকে রাজনৈতিক দল, কর্মী, অন্যদিকে সরকার, নাগরিক সবাই সোশ্যাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জানাচ্ছেন মতামত। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা 6 কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার 34.3%। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারী 6 কোটি, টিকটক 4 কোটি 60 লাখ, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম যথাক্রমে 99 ও 75 লাখ। ব্যবহারকারীদের একটা বড় অংশই তরুণ। তাদের টার্গেট করেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছেন তাদের নির্বাচনী কৌশল। অফলাইনে যতটুকু অ্যাক্টিভিটি, তার চাইতেও বেশি পরিমাণ অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি আনরেগুলেটেড মিডিয়া। এখানে আমরা দেখি যে নানা রকম ভুয়া ফটোকার্ড, মিসলিডিং নিউজ, গুজব, ডিসইনফরমেশন ইত্যাদি নানা ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। আমরা তরুণদেরকে ফোকাস করে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রচারণা লঞ্চ করব যেখান থেকে আসলে তরুণরা ইন্সপায়ার্ড হবে, যাতে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। উদারপন্থী ও রক্ষণশীল ব্যবহারকারীরা কার্যত আলাদা আলাদা রাজনৈতিক তথ্য জগতে বসবাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম প্রভাবিত করছে বিশাল অংশের এই ব্যবহারকারীদের। ফলে এই প্ল্যাটফর্মেই বাড়ছে গুজব, অপতথ্যের প্রবাহ আর এআই এর নেতিবাচক প্রভাব। প্রথমে মনিটরিংয়ের ব্যবস্থা করা এবং পরবর্তীতে সেটাকে রোধ করার ব্যবস্থা করা। ডিসইনফরমেশন যেগুলো দিবে সেগুলো যাতে সহজে আইডেন্টিফাই করতে পারে। প্রফেশনাল সফটওয়্যার ল এনফোর্সমেন্ট টিমের কাছে থাকলেও মনিটরিং সেলের কাছে আসলে কোনো প্রফেশনাল সফটওয়্যার নেই, যেটাকে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছি। স্পন্টেনিয়াসলি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জিও লোকেশন এবং কোন শ্রেণীর ব্যক্তিরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটার একটি সমন্বয় করে আমরা অবশ্যই সহিংসতা তৈরি করে এইসব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো নির্ণয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিশ্লেষকদের শঙ্কা, এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রভাব পৌঁছাবে ভিন্ন স্তরে। তাই নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাধারণের মাঝেও তৈরি করতে হবে সচেতনতা। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সিটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পাশে নেটো সদস্যরা না থাকলেও সামরিক জোটের সাথেই থাকবে ওয়াশিংটন।
ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন যুক্তরাষ্ট্র সদস্য হওয়ার কারণেই কেবল এই জোটকে ভয় পায় রাশিয়া ও চীন। ট্রাম্প সম্পৃক্ত না হলে রাশিয়া পুরো ইউক্রেন দখল করে নিত বলেন এমন কথাও। মার্কিন প্রেসিডেন্টের দাবি একাই 8টি যুদ্ধ বন্ধ করেছেন তিনি, অথচ নেটো সদস্য নরওয়ে বোকার মতো তাকে নোবেল পুরস্কার দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রয়োজনে নেটো কখনো পাশে থাকবে কিনা তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন তিনি। সম্প্রতি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নেটো সদস্য ডেনমার্কের সাথে। দেশটিকে সমর্থন দিচ্ছে অন্যান্য ইউরোপীয় দেশগুলো। ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে পালিয়েছেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির প্রধান আল জুবাইদি। রুট হিসেবে সোমালিল্যান্ড ব্যবহার করে দেশটিতে আশ্রয় নেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্যটি জানায় এসটিসি। বলা হয়, বুধবার ইয়েমেনের এডেন থেকে একটি নৌযানে করে সোমালিল্যান্ডের বারবারা বন্দরে পৌঁছান আল জুবাইদি। সেখান থেকে গোষ্ঠীটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে প্লেনে করে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে যান তারা। পরে ট্রান্সপন্ডার বন্ধ রেখে আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরে পৌঁছায় আল জুবাইদিকে বহনকারী প্লেনটি। এর আগে রিয়াদে সংঘাত বন্ধে প্রতিপক্ষ ইয়েমেনের সরকার বাহিনীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল এসটিসি প্রধানের। তা না করেই আত্মগোপনে চলে যান আমিরাত মদতপুষ্ট গোষ্ঠীটির নেতা। দর্শক, এই ছিল যমুনা নিউজে